হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ মাই নেপাল সিরিজ। এই সিরিজের প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ঢাকা থেকে কাঠমান্ডু আসা যায়, ঢাকা থেকে কাঠমান্ডু আসার জন্য কি কি লাগে, আর কাঠমান্ডুতে এসে আমরা কোন হোটেলে উঠেছিলাম এবং কাঠমান্ডুতে কি কি সাইট সিইং করেছিলাম। আর আজকের পর্বে থাকছে কাঠমান্ডু থেকে পোখারা যাওয়া, পোখারা যাওয়ার পথে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হাইয়েস্ট কেবল কারে করে মনোকামনা মন্দিরে যাওয়া, আর পোখারা যেয়ে কোন হোটেলে উঠেছিলাম এবং পরদিন বিখ্যাত ট্যুরিস্ট স্পট সারাংকোট থেকে অন্নপূর্ণা রেঞ্জের কি কি দেখেছিলাম তা সব কিছুই থাকবে আজকের পর্বে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। নেপালে আমাদের দ্বিতীয় দিন শুরু হয় কনকনে ঠান্ডায় ঘুম থেকে উঠে আমাদের রুমের ব্যালকনিতে কিছুটা সময় কাটিয়ে। যেহেতু পোখারা কাঠমান্ডু থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, তাই আমাদের তাড়াতাড়ি বের হয়ে সন্ধ্যার মধ্যে পোখারা পৌঁছানোর প্ল্যান। তাই আমরা চলে যাই নাস্তা করতে। আমরা আমেরিকান স্টাইল ব্রেকফাস্টটা চুজ করি, যেখানে ব্রেড, বাটার, কফি, জ্যাম, অমলেট, বেকন, জুস প্রায় সব কিছুই ছিল। নাস্তা শেষ করে আমরা আমাদের রুমে যেয়ে সব কিছু গুছিয়ে নিই আবার বের হয়ে যাওয়ার জন্য। সব কিছু একবার চেক দিয়ে আমরা রুম থেকে বের হয়ে যাই নিচে লবিতে যাওয়ার জন্য। আমাদের ড্রাইভার বেশ কিছুক্ষণ আগে এসে আমাদের জন্য অপেক্ষা করছিল। এভাবে নাস্তা করে রেডি হয়ে বের হতে হতে আমাদের প্রায় 9টার মতো বেজে যায়। তাই আমরা তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিই। সকাল সকাল কাঠমান্ডু শহর থেকে বের হতে বেশ ভালোই লাগছিল। অনেক ঠান্ডার মধ্যে দিয়েও মানুষ সেখানে বের হয়ে যার যার কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ছিল। কাঠমান্ডু থেকে পোখারা যেতে অনেক পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে হয়, আর যেতে যেতে আপনি কাঠমান্ডু শহরের চারপাশের অনেক উঁচু উঁচু পাহাড় আর ভ্যালি দেখতে পারবেন। এভাবেই সকালের রোদ পড়া পাহাড়ের গায়ের ভ্যালিগুলো দেখতে দেখতে আমরা যেতে থাকি পোখারার দিকে। কিছু দূর পাহাড়ি পথ ধরে যেতে যেতেই আমরা পেয়ে যাই আমাদের পাশে নেপালের বিখ্যাত ত্রিশূলী নদী। এই ত্রিশূলী নদীর উৎপত্তি বিখ্যাত তিবেতে। নীলাভ সবুজ পানির এই নদীর পাশ দিয়ে আমরা যেতে থাকি পোখারার দিকে। পাহাড়, নদী, মেঘ এই সব কিছু মিলিয়ে আমাদের জার্নিটা বেশ ভালোই যাচ্ছিল। আমাদের জার্নি শুরুর প্রায় 2 ঘন্টা পর আমরা আমাদের প্রথম ব্রেক নিই। ত্রিশূলী নদীর পাশে আমরা একটা ক্যাফেতে ব্রেক নিই। একটু নদীর কাছে যেয়ে কয়েকটা শট নেওয়ার চেষ্টা করি, আর এদিক দিয়ে ক্যাফেতে আমাদের জন্য নুডলস বানানোর জন্য অর্ডার দিই। আর 100 রুপির এই নুডলস খেয়ে আমরা আবার আমাদের জার্নি শুরু করি। এভাবে প্রায় 3.5 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে যাই মনোকামনা মন্দিরে যাওয়ার জন্য কেবল কারের কাছে। মনোকামনা মন্দির ভারতীয় উপমহাদেশের অনেক বিখ্যাত একটি মন্দির। মনে করা হয় যে এখানে মানুষের মনের কামনা পূরণ করা হয়। তাই ইন্ডিয়া এবং নেপালের অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষ এখানে আসেন তাদের মনোকামনা পূরণ করার জন্য। আর এই মন্দিরে সহজে যাওয়ার জন্যই এই কেবল কারের ব্যবস্থা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সার্কভুক্ত দেশগুলোর জন্য এখানে 2 ওয়ে টিকিট হচ্ছে প্রায় $10, যেটা প্রায় 1300 নেপালি রুপি আসে। এই টিকিটের প্রাইস এত বেশি হওয়ার কারণ আপনারা একটু পরেই দেখতে পারবেন। সো আমরা পার পারসন 1300 নেপালি রুপি দিয়ে টিকিট কেটে চলে যাই কেবল কারে ওঠার জন্য।
কেবল কারে বেস স্টেশনে গিয়ে পৌঁছেই আমরা প্রথমে অবাক হই কেবল কারের স্পিড দেখে। একটার পর একটা কেবল কার আসছিল আর খুব তাড়াতাড়ি করে মানুষ নিয়ে চলে যাচ্ছিল। আমরাও আমাদের কেবল কারে তাড়াতাড়ি করে উঠে পড়ি আর উঠার সাথে সাথেই শুরু হয়ে যায় আমাদের এই বিখ্যাত কেবল কার রাইড। এই রাইড শুরু হওয়ার প্রথমেই ত্রিশূলী নদীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। প্রথমে ওঠার পরেই তাড়াতাড়ি করে আমরা এই ত্রিশূলী নদীর ভিউগুলো দেখতে থাকি। কেবল কারের উপর থেকে পাহাড় আর নদীর এই সুন্দর ভিউটি আমাদের প্রথমেই খুব মুগ্ধ করে। এরপর আস্তে আস্তে আমরা উপরের দিকে যেতে থাকি। যতই উপরের দিকে যেতে থাকি ততই বেশি মুগ্ধ হতে থাকি আর আস্তে আস্তে বুঝতে পারি কেন এই কেবল কারের এত বেশি দাম রাখা হয়। যত উপরের দিকে উঠতে থাকি উপর থেকে নিচের ভিউগুলা ততই সুন্দর হতে থাকে। বেশ কিছুটা উপরে ওঠার পর আমরা দূরে ত্রিশূলী নদী আর নদীর ওপারে একটি প্রায় দানবের মতো পাহাড় দেখে খুবই অবাক হই, কারণ আমাদের মনে হচ্ছিল আমরা কোনো হেলিকপ্টারে থেকে এই ভিউ দেখছিলাম। এই কেবল কারটি প্রায় 3 কিলোমিটারের মতো লম্বা আর সি লেভেল থেকে প্রায় 3500 ফুট উপরে নিয়ে যায়, যা অলরেডি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় প্রায় সাকাহাফংয়ের সমান। কেবল কার দিয়ে আমরা যখন মনে করছিলাম যে আমরা উপরে পৌঁছে গেছি, তখনই বুঝতে পারি আমাদের জন্য আরও বেশি সারপ্রাইজ অপেক্ষা করছিল। এভাবেই অবাক চোখে চারপাশটা দেখতে দেখতে আমরা যেতে থাকি কেবল কার দিয়ে। এই শুধু আসার কেবল কার রাইডটি প্রায় 15-20 মিনিটের মতো লম্বা। সো আমাদের জন্য এটা মনে হচ্ছিল যে অনেক সময়, আর মনে হচ্ছিল যে এই কেবল কারের রাইড শেষই হবে না। ফাইনালি আমরা কেবল কারের উপরে স্টেশনে এসে পৌঁছাই। এই স্টেশন থেকে নেমে আরেকটু উপরে আমাদেরকে যেতে হবে মনোকামনা মন্দিরে। সো আমরা স্টেশন থেকে বের হয়ে আস্তে আস্তে ওই দিকে যেতে থাকি। স্টেশন থেকে মনোকামনা মন্দিরে যাওয়ার রোডটিতে অনেক দোকান রয়েছে। দোকানগুলোতে মন্দিরে দেওয়ার জন্য প্রসাদ, মালা এবং আরও অনেক সুভিনিয়র পাওয়া যাচ্ছিল। আর অনেকগুলো খাবারের দোকানও ছিল। আপনারা যদি লাঞ্চের প্ল্যান করে থাকেন তাহলে এখানে এসে লাঞ্চ করে নিতে পারেন। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে যাই উপরে বিখ্যাত এই মনোকামনা মন্দিরে। মন্দিরে তখন বেশ ভালোই মানুষ ছিল আর বেশ পূজা অর্চনার কাজ চলছিল। আমরা ঘুরে ঘুরে মন্দিরের চারপাশটা দেখছিলাম আর মন্দিরের ওই পাশটা থেকেও পাহাড়ের অনেক সুন্দর কিছু ভিউ পাওয়া যাচ্ছিল। আমরা সেগুলা দেখতে গেলাম। সেদিকে গিয়ে কিছু সাদা মেঘ দেখে অনেকটা সাজেকের কথা মনে পড়ে গেল। মনে হলো যে এটা আমাদের একটা হাই বাজেট সাজেক ট্যুর। এরপর আবার আমরা চলে আসি কেবল কারের স্টেশনের দিকে। এবার হচ্ছে আমাদের নামার পালা। তার আগে আমরা কেবল কারের স্টেশনের পাশের জায়গাটা একটু ঘুরে দেখি। সেখানেও রৌদ্রের আলোয় বেশ সুন্দর লাগছিল সব কিছু। এরপর আবার আমরা কেবল কারে উঠে আমাদের ফেরার যাত্রা শুরু করি। কেবল কার দিয়ে নামতে নামতে আবার সেই সুন্দর ভিউগুলো দেখতে থাকি। কেবল কার থেকে নেমে আবার আমরা গাড়িতে উঠে এবার একটানে চলে আসি পোখারা। আর প্রায় রাত্রে এই 6:30টার দিকে আমরা এসে পৌঁছাই পোখারা। পোখারাতে আমাদের প্যাকেজে আগে থেকে বুক করা ছিল এই বোধি হোটেল। বোধি হোটেল লেক সাইডে একটি সুন্দর একটি হোটেল। এখান থেকে 5 মিনিট হাঁটলেই চলে যাওয়া যায় ফেওয়া লেকে। এরপর আমরা তাড়াতাড়ি করে আমাদের হোটেলে চেক ইন করি। কেন তাড়াতাড়ি করে চেক ইন করি তা আপনারা একটু পরেই দেখতে পারবেন। যদিও হোটেলে আমাদেরকে প্রথমে একটা সুন্দর ইউনিক রুম দিয়ে দেওয়া হয়। ওই রুমে ঢুকে আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি রুমের ভেতর থেকে বাথরুমটা দেখা যায়
এবং বাথরুমের ভিতর থেকেও রুমের ভেতরে সব কিছু দেখা যায়। যেহেতু পর্দাটা ছিল বাইরের দিকে অর্থাৎ রুমের দিকে, তাই এখানে কোনো প্রকার রিস্ক না নিয়ে আমরা আমাদের রুম চেঞ্জ করে ফেলি। এরপর আমরা তাড়াতাড়ি করে চলে যাই লেক সাইডে। ওই দিন ছিল আর্জেন্টিনা আর ফ্রান্সের ওয়ার্ল্ড কাপ ফাইনাল। এই বিখ্যাত ফাইনালটি এই লেক সাইডে দেখার অভিজ্ঞতা আমরা কখনো ভুলবো না। এই ফাইনালের কিছু শর্টস আর এইখানে আমরা কিভাবে খেলা দেখেছিলাম তার কিছু শর্টস আপনারা দেখুন এখন। And afterwards, you knew McAllister had seen his man. You knew he was aware of where Di Maria was, and you knew Di Maria. Father and son combinations, of course, Maldinis and Schmeichels and Blintz. Well, the Tourans have a very, very special story to tell. Such is the confidence of this player, even when he's hardly had a sniff. What about that for a connection? What a... He can finish it. Montiel. Always be those who argue, always be those who debate, and the debate can rage on if you like. As he falls in love with your kids in the world that his heart most. আপনি যদি আর্জেন্টিনা ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে লাইক না দিয়ে থাকতে পারবেন না অবশ্যই। যাই হোক, এরপর আমরা রাতে এসে ঘুমিয়ে পড়ি, কারণ আমাদের ভোরেই 5টার দিকে উঠে আবার যেতে হবে সারাঙ্কোটে সূর্যোদয় দেখতে। সারাঙ্কোট পোখারার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্যুরিস্ট প্লেসেস। এখান থেকে চারপাশে অন্নপূর্ণা রেঞ্জ, ফেওয়া লেক আর খুব সুন্দর একটা সূর্যোদয় দেখা যায়। এ কারণে প্রায় সবাই পোখারাতে আসলে সারাঙ্কোট থেকে সূর্যোদয় দেখতে আসে। আমরাও রাতের অন্ধকারে যেতে থাকি সারাঙ্কোটে। পোখারা লেক সাইড থেকে বেশ দূরে একটা পাহাড়ের উপর হচ্ছে সারাঙ্কোট। সেখানে পৌঁছাতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগে, তাই আপনারা সূর্যোদয়ের টাইম দেখে প্রায় 1 ঘন্টা আগে বের হবেন, তাহলে একদম উপরে যেয়ে সেখান থেকে সবার আগে সূর্যোদয় দেখতে পারবেন। সারাঙ্কোটে আমরা গাড়ি থেকে নেমে কিছুটা পথ হচ্ছে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। ভোরবেলা প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেখানে উপরে উঠতে একটু কষ্টই হচ্ছিল, কিন্তু সূর্যোদয় মিস করা যাবে না, তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব উপরে উঠছিলাম। এখানেও অবশ্য টিকিট কেটে সূর্যোদয় দেখতে হয়। টিকিট হচ্ছে জনপ্রতি 30 নেপালি রুপি, যেটা খুব বেশি না। টিকিট কেটে আমরা প্রথমে মন্দিরের পাশের জায়গাটাতে দাঁড়াই সূর্যোদয় দেখার জন্য। সেখান থেকে পুরো পোখারা শহরের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। দূরে দেখা যাচ্ছিল ফেওয়া লেক, আর সেখান থেকে বাম পাশে হচ্ছে সম্পূর্ণ অন্নপূর্ণা রেঞ্জ দেখা যায়। আমরা যেদিন যাই সেদিন সেখানে আকাশে কালো মেঘ ছিল, যার কারণে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছিল না। আমরা কয়েকটা পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছিলাম। এই সুন্দর সারাঙ্কোটের ভিউগুলো দেখতে দেখতে চলুন আমাদের আজকের পর্বে কেমন খরচ হয়েছে সেটা জেনে নেই। আমরা আমাদের সব কিছুই প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল, কিন্তু আপনি যদি ম্যানুয়ালি সব কিছু ম্যানেজ করতে চান তাহলে আপনাকে সেই ক্ষেত্রে কোনো একটা জিপ কিংবা আমরা যে মারুতি সুজুকি গাড়ি নিয়েছিলাম সেই গাড়ি নিয়ে আসতে হবে পোখারা। এই ক্ষেত্রে গাড়িতে আসা যাওয়া অর্থাৎ 2 ওয়ের ভাড়া পড়বে প্রায় 25 থেকে 30 হাজার নেপালি রুপি। আর সাথে আমাদের মতো পোখারা একদিন সারাদিন সাইট সিইং যদি ইনক্লুড করে নেন তাহলে সব মিলিয়ে প্রায় 30 হাজার নেপালি রুপির মতো খরচ হতে পারে। অফ সিজনে আসলে আপনারা এই পোখারাতে আসা, পোখারা সাইট সিইং
আর থাকা সহ হচ্ছে টোটাল 3 জনের জন্য প্রায় 25,000 নেপালি রুপিতে প্যাকেজ পেয়ে যেতে পারেন। এভাবে চারপাশে সুন্দর সব দৃশ্য দেখতে দেখতে আমরা অপেক্ষা করছিলাম সূর্যোদয়ের। আর কিছুক্ষণ পরেই দূরের আকাশে একদম স্পষ্ট সূর্যোদয়টি দেখা যায়। মনে হচ্ছিল যেন পাহাড়ের ওপার থেকে সূর্যটি উঠে এসেছে। আর সূর্যের আলো যখন দূরে অন্নপূর্ণা রেঞ্জের পাহাড়ের গায়ে পড়ল তখন যেন পর্বতগুলো খুব বেশি সুন্দর লাগছিল। শেষবার এরকম দৃশ্য দেখতে পেয়েছিলাম দার্জিলিং থেকে যখন কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। তারপরও যতবারই এই দৃশ্য দেখব ততবারই হয়তো এরকম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকব। সূর্য যত বেশি উপরে উঠছিল চারপাশটা যেন তত বেশি সুন্দর হয়ে উঠছিল। সূর্য ওঠার সাথে সাথে চারপাশের রঙও যেন পরিবর্তিত হচ্ছিল। মেঘের কালার কখনো কমলা রঙের হচ্ছিল, কখনো বা গাঢ় নীল রঙের। এই সব কিছু দেখতে দেখতে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পোখারাতে আসার একটি মূল কারণ হচ্ছে আমার প্যারাগ্লাইডিং করা। এই প্যারাগ্লাইডিং করার রোমাঞ্চকর অভিজ্ঞতা আর সব কিছুর বিস্তারিত থাকছে দ্বিতীয় পর্বে। এছাড়াও থাকবে পোখারাতে আমাদের সাইট সিইং করা আর সন্ধ্যের সময় ভেওয়া লেকের পাশে থেকে অপরূপ দৃশ্য দেখা, আর এখান থেকে পরদিন নাগারকোট যাওয়া। সো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আর সাবস্ক্রাইব থেকে যে অনুপ্রেরণা পাওয়া যায় তা আসলে আর অন্য কোনো কিছু থেকেই পাওয়া যায় না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।